হচ্ছে ভাইবা বোর্ডে কি কি করা যাবে না, অর্থাৎ ভাইবা বোর্ডে তোমার কি কি বিষয়ে সতর্ক থাকবে যেটা হচ্ছে ভাইবা বোর্ডে করা যাবে না। এটা বন্ধ করে দাও। তো ভাইবা বোর্ডে কি কি করা যাবে না এটা হচ্ছে এখনকার টপিক, যে তোমার খেয়াল রাখতে হবে এই সকল বিষয় ভাইবা বোর্ডে করা যাবে না। প্রথম যেটা ভাইবা বোর্ডে করা যাবে না সেটা হচ্ছে ভাইবা বোর্ডে অনুমতি ছাড়া কিছুই করা যাবে না। অনুমতি ছাড়া ভাইবা বোর্ডে কোনো কিছুই করা যাবে না। কিরকম? অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। তুমি যখন ঢুকবা তখন তুমি অনুমতি নিয়ে ঢুকবা। তুমি হচ্ছে দরজাটা হালকা ফাঁক করে যাতে তোমাকে একটু দেখা যায় সেভাবে তুমি অনুমতি নিবা, যে স্যার আসতে পারি কিংবা মে আই কাম ইন স্যার। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে দরজার সাথে যে বোর্ড, এটার দূরত্ব কিন্তু বেশ অনেকটাই। সুতরাং তোমাকে অতটুকু লাউডে বলতে হবে যাতে বোর্ড শুনতে পায়। আবার এতটা লাউডেও তুমি বলা উচিত হবে না যাতে বোর্ডের কানে লাগে কথাটা। ঠিক আছে? তখন বলবে যে তুমি চিৎকার করতেছো কেন, আমরা তো শুনতে পাচ্ছি। আবার এতটাও স্লোলি বলা উচিত না যাতে বোর্ড শুনতেই না পায়। ঠিক আছে? সুতরাং ওইভাবেই তোমাকে অতটুক ডিস্টেন্স মেপেই তোমাকে বলতে হবে যে, "মে আই কাম ইন স্যার?" আমি কি আসতে পারি? আমি একটা মজার কথা শুনছিলাম যে, "মে আই কাম ইন স্যার?" বললে নাকি পুরা ভাইভা ইংলিশে হয়। আসলে এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। ভাইবার একটা পার্ট ইংলিশে হবেই। আর পুরোটা ইংলিশে হওয়াটা হচ্ছে তোমার জন্য আরো ভালো। উনারা তোমার সাথে ইংলিশে কথা বলে উনাদের ভাল লাগতেছে। তোমার ফ্লুয়েন্সি উনাদেরকে মুগ্ধ করতেছে, বলতেছে। অথবা তোমার এতটাই খারাপ ফ্লুয়েন্সি যে উনারা আসলে তোমার থেকে মিনিমাম ফ্লুয়েন্সি আশা করছিল সেটা পাচ্ছেন না। অতটুকু ফ্লুয়েন্সি উনারা তোমার থেকে চেষ্টা করতেছেন বের করে আনা যায় কিনা। সুতরাং ঢোকার সময় অনুমতি নিয়ে ঢুকতে হবে। এরপরে আমি তোমাকে প্রথমেই বলেছি তোমাকে বেশ খানিকটা পথ হেঁটে আসতে হবে। এ পথ হেঁটে আসাটা তোমাকে অবজার্ভ করবে। তো হাসি মুখে আসাটাই বেটার। আবার এতটাও হাসি মুখ না, যাতে মনে না হয় যে উনাদেরকে দেখে তুমি হাসতেছো। এটা জেন্টেল হাসি আরকি। ঠিক আছে? তো এরপরে আসার পরে তুমি যখন চেয়ারে বসতে চাইবা বা আসার পরে তুমি সালাম দিবা, তোমার রিচুয়াল অনুসারে তুমি দিতে পারো। এটা কোনো ফ্যাক্টই না। কোনো এটা ম্যাটার করে না। তোমার রিচুয়াল অনুসারে তুমি সালাম দিলা। সালাম দেওয়ার পরে উনারাই তোমাকে বলবে যে তুমি বসো। আর আ এরপরে তুমি ধন্যবাদ দিয়ে বসে যাবা। কোনো কারণে উনারা বলবে না এটা এখন পর্যন্ত কখনো হয় নাই। কিন্তু যদি কোনো কারণে ভুলে যায় বলতে, তাহলে আবার বসে পড়িও না। ওয়েট করো যে সময় মতো উনারা বলবে। বসার আগে উনারা নরমালি কোনো প্রশ্ন করে না। বিকজ দে আর কনসিডারিং ইউ অ্যাজ এ ফার্স্ট ক্লাস অফিসার। সুতরাং তোমাকে অতটুকু সম্মান উনারা অবশ্যই দিবেন। তারপরেও যদি কোনো কারণে হয়ে যায় তাহলে প্রশ্নের আনসার দেওয়ার আগে তুমি অনুমতি নিয়ে নিও যে, "স্যার আমি কি বসে বলতে পারি?" তাহলে উনারা কিন্তু তোমাকে বসতেই বলবে। সুতরাং অনুমতি ছাড়া ভাইবা বোর্ডে কিছু করা যাবে না। তোমার যদি হঠাৎ করে মনে হয় যে আমি ১ গ্লাস পানি খাবো, হুম? তো সেটাও তুমি অনুমতি নিও যে, "স্যার আমি ১ গ্লাস পানি খাবো।" খাওয়া যাবে। তোমার ইংলিশে প্রশ্ন করলো, তোমার কোনো কারণে মনে হচ্ছে যে না আপনি আসলে এটা ইংলিশে কন্টিনিউ করতে পারবো না। তুমি অনুমতি নিও যে, "স্যার আমি কি একটু কাইন্ডলি বাংলায় বলতে পারি? এই প্রশ্নটা ইংলিশে বলতে আমার সমস্যা হচ্ছে।" তাহলে সেটাও অনুমতি সাপেক্ষে তুমি বাংলায় বলতে পারবা। ঠিক আছে? অর্থাৎ অনুমতি ছাড়া ভাইবা বোর্ডে কিছুই করা যাবে না। ইভেন তুমি চলে যাচ্ছ, তোমার কাগজপত্র উনাদের কাছে রয়ে গেছে। ভুলে উনারা তোমাকে দেয় নাই বা কোনো একটা কারণে দেয়া হচ্ছে না। তুমি অনুমতি চেয়ে নিবা যে, "স্যার আমার ডকুমেন্টস গুলো প্লিজ।" ঠিক আছে? তো ভাইবা বোর্ডের ১ম নিয়ম হচ্ছে অনুমতি ছাড়া ভাইবা বোর্ডে কিছুই করা যাবে না। হ্যাঁ? এটা হচ্ছে ১ম নিয়ম। ২য় নিয়ম হচ্ছে ভাইবা বোর্ডে দেরি করা যাবে না। তুমি কোনোভাবেই ভাইবা বোর্ডে লেটে পৌঁছাবা না। কোনো কারণেই না। তোমার যদি মনে হয় যে ০.৫ ঘন্টা আগে পৌঁছানো সেফ, ০.৫ ঘন্টা আগে পৌঁছাও। তোমার যদি মনে হয় যে না আমার ডিসট্যান্স অনুসারে আমার ১ ঘন্টা হাতে রেখে যাওয়া ভালো, ১ ঘন্টা হাতে রেখে যাও। কিন্তু কোনোভাবেই তুমি দেরিতে পৌঁছাবা না। আর এখানে যেটা ঘটনা হয় তোমরা যখন পিএসসিতে পৌঁছাবা, পিএসসি পৌঁছানোর পরে তোমাদেরকে একটা হল রুমে বসানো হবে। এরপরে একজন এসে এত রোল থেকে এত রোল পর্যন্ত আমার সাথে চলেন বলে ডেকে নিয়ে যাবে তোমার ভাইভা বোর্ডে। অ্যান্ড ইউ শুড নট নো যে তোমার ভাইভা বোর্ড কোনটা। তুমি যাওয়ার পরে জানতে পারবা যে হ্যাঁ, আমি এই স্যারের বোর্ডে আসছি। তার আগ পর্যন্ত তুমি জানতেই পারবা না। এখন তুমি যদি কোনো কারণে ওই ভদ্রলোক যখন ডেকে নিয়ে গেল, তুমি যদি কোনো কারণে মিস করো, তাহলে কিন্তু সবার নিয়ে যাওয়ার পরে তোমাকে আবার ডেকে নেবে। বাই দিস টাইম যদি তোমার ভাইভা সিরিয়াল ক্রস করে যায়, তাহলে কিন্তু তোমার জন্য বিপদ সেটা। সুতরাং এই জন্য ভাইভা বোর্ডে কখনো দেরিতে পৌঁছানো যাবে না। কোনোভাবেই ভাইভা বোর্ডে দেরি করা যাবে না। কিংবা তোমাকে কলিং বেল দিয়ে ডাকলো যে তুমি এখন ভিতরে আসো, তোমার যাইতে দেরি হচ্ছে, তাহলেও কিন্তু ভালো হবে না। তোমার ওটা প্রস্তুত থাকতে হবে। তো ভাইভা বোর্ডের সেকেন্ড রুল হচ্ছে কোনোভাবেই দেরি করা যাবে না। ভাইভা বোর্ডের থার্ড রুল যে তোমার সাথে যে মোবাইল ফোন আছে সেটা নিয়ে যাওয়া যাবে না।
মোবাইল ফোন আগেই জমা নিয়ে নেয়, তারপরে যদি কোনো কারণে তোমার কাছে থেকে যায় অবশ্যই বোর্ডের বাইরে নিয়ে যাবে। কোনোভাবেই মোবাইল ফোন তোমার সাথে ক্যারি করা যাবে না ভাইবা বোর্ড পর্যন্ত, কোনো কারণেই না। মোবাইল ফোন তোমার সাথে ভাইবা বোর্ডে ক্যারি করা মানেই তোমার উপরে সন্দেহ আসবে, এবং মোবাইল যদি কোনো কারণে বেজে উঠে ভাইব্রেটও করে ওঠে তাহলেও কিন্তু সমস্যা। সুতরাং এটা একটু সিনসিয়ার থাকবে, মোবাইল ফোন যাতে সাথে না থাকে। তারপরে হচ্ছে আমি বললাম যে কিভাবে ঢুকতে হবে। ভাইবা যখন শেষ করবা তখন হচ্ছে গিয়ে যথার্থভাবে তুমি ভদ্র ছেলে মেয়ের মতো সালাম দিবা, থ্যাঙ্কস জানাবা। এবং হয় কি যে থ্যাঙ্কস জানানোর সময় আমরা একজনকে বা বোর্ডের চেয়ারম্যানকে দিকে তাকায় আমরা থ্যাঙ্কস জানাই, বাকি দুজন কিন্তু আমাদের দিকে তাকাই থাকে, আমার দিকে তাকাইলো না, আমাকে থ্যাঙ্কস দিল না, বাকি দুজনে কিন্তু তোমাকে মার্কিং করবে। বিষয়টা এমন না যে তুমি বাকি দুইজনকে থ্যাঙ্কস দাও নাই, কিন্তু থ্যাঙ্কস বলার সময় তুমি শুধু চেয়ারম্যান স্যারের মুখের দিকে বা বোর্ডের যে চেয়ারম্যান স্যার ওনার মুখের দিকে তাকাইছিলাম। তো এটা করিও না, তাহলে বাকি দুজন যদি কোনো কারণে মাইন্ড করে বসে যে না ও তো একজনকে থ্যাঙ্কস দিয়ে চলে গেল আমাকে দিল না কেন, যদি এরকম করে না তারপরেও তুমি এটা সাবধানে থাকো, তুমি থ্যাঙ্কস বলার সময় তিনজনের দিকে বা চারজন যে কজন থাকেন ওনাদের সবার দিকে তুমি তাকাবা এবং তারপরে তুমি সালাম দিবা, সেটাও সবার দিকে তাকায় দিবা। তাহলে হচ্ছে গিয়ে সমানভাবে বন্টন হয়ে গেল তোমার সম্মান দেওয়াটা, এখানে আর কোনো প্রবলেম ক্রিয়েট হইল না। এগুলো ছোট ছোট বিষয় কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, তো এটা তোমার মাথায় রাখো। তারপরে হচ্ছে গিয়ে 5 নাম্বার বিষয় বডি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ভাইবা বোর্ডের আমার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। কি পারলা না এটা কিছুই যায় আসে না। খুব বেশি খারাপ ভাইবা তোমরা দিবা না, কারণ সবাই একটা প্রস্তুতি নিয়ে যাবা, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ফ্যাক্ট করে। ঠিক আছে, কথা বলার সময় তুমি হাত পা যদি নেড়ে থাকো সে অভ্যাস তোমাকে ত্যাগ করতে হবে, হাত পা লক করে রাখতে হবে, এটা নাড়া যাবে না। পা দিয়ে অনেকে পা নাচায় কথা বলার সময়, এটা করা যাবে না। হাত নড়ে, এটা করা যাবে না। কিছু মুদ্রা দোষ আছে, কথা বলার মাঝখানে আ আ এ এ এসব করা যাবে না। এটাকে সাবধান থাকতে হবে। মাথা চুলকানো, কথা বলার সময় অনেকে মাথা চুলকায়, হুম, আম, এটা করা যাবে না। তারপরে অনেকের আবার অভ্যাস আছে যে হাতের নখ দাঁত দিয়ে কাটে, খেয়াল থাকে না যে আমি নিজের হাতের নখ খাচ্ছি দাঁত দিয়ে। ও কোনো কারণে যদি ভাইবা বোর্ডের সামনে নিজের হাতের নখ খেয়ে ফেলো তাহলে কিন্তু ঝামেলা আছে। তো হাতের নখটা কেটে যাও যাতে খাওয়ার সুযোগই না থাকে, আর হাত লক করে রাখো যাতে হাত না উঠে আর কি। তো এই বডি ল্যাঙ্গুয়েজগুলা তোমাকে দেখতে হবে। তারপর ধরো এরকম হয়, যেমন আমার ভাইবা তো আমি দেখেছি এরকম হয়, অনেকগুলা ভাইবা তো ছিল, বিজনেস ছাড়াও তো অনেক চাকরি ভাইবা ছিল। এরকম হয় যে আমি এই পাশে একজনের প্রশ্নের আনসার দিচ্ছি, উনার প্রশ্নের আনসার আমি প্রায় শেষ করেছি, এই পাশের একজন স্যার আমাকে বললো যে তাহলে এটা বলো তো বাবা এটা কেমন হলো। তুমি এই পাশ থেকে এই পাশে ঘুরছো ঘুরছো না, ঘোরার সময় হয়তো তোমার খেয়াল থাকতেছে না, তোমার চোখ মুখের বিকৃতি হইতে পারে, চোখের চাহনি বিকৃতি হতে পারে। তো এটা যাতে না হয়, তুমি যখন ঘুরছো কোনো সফট ভাবে ঘুরবা, মোটামুটি একটা হাসি মুখ নিয়ে ঘুরবা যে হ্যাঁ আমি এখন আপনার প্রশ্নের আনসার দিব। আবার এমন সময় অনেক হয় একজনের প্রশ্নের আনসার দিচ্ছ, আরেকজন একটা প্রশ্ন করে বসলো, তো অনুমতি নিয়ে নেয় যে স্যার প্লিজ এটা একটু শেষ করি, আপনার প্রশ্নের আনসার দিচ্ছি, অনুমতি নিয়ে কন্টিনিউ করবা। কিন্তু এই যে মুভমেন্টগুলা, হুম, বা পুরা ঘুরে ঘুরে গেলা, পুরা চেয়ার ঘুরে গেল তোমার সাথে, ঠিক আছে, তাহলে বিষয়টা খারাপ হয়ে গেল না। তো এই বিষয়টা খেয়াল রাখবা যাতে বডি মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, চোখ মুখের স্বাভাবিক এক্সপ্রেশন, হাসি মুখ, এই বিষয়গুলো যাতে থাকে, এগুলো কিন্তু বিশাল পরিমাণে ফ্যাক্ট করবে, বিশাল পরিমাণে কনসিডার করতে হবে। উম, তারপরে 6 নাম্বার যে বিষয়টা, ভাইবা বোর্ডে কোনো কারণেই কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। এটা ভাইবা বোর্ডে সম্পূর্ণভাবে ফরবিডেন, যে কোনোভাবেই ভাইবা বোর্ডে মিথ্যা কথা, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। তুমি যদি কোনো মিথ্যার আশ্রয় নাও নিশ্চিত থাকো যে তুমি ধরা খেয়ে যাবে। কারণ মিথ্যা বলার যদি তুমি যথেষ্ট পরিমাণে অভ্যস্ত না হও, তুমি যদি অভিনেতা না হও তাহলে বা অভিনেত্রী না হও, তাহলে কিন্তু ওই মিথ্যাটা তুমি ভাইবা বোর্ডের সামনে বলে এস্টাবলিশ করতে পারবে না। প্রথমত করতে পারবে না তার পারস্পরিক প্রশ্নগুলোর কারণে, ওই মিথ্যাটার পরবর্তী যে প্রশ্নগুলো আসবে সেগুলো সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এখন তোমার ধারণা হচ্ছে, ভাইবা বোর্ডেরও কোনো ধারণা নেই, কিন্তু এটা ভুল কথা। আমি আগেই বলেছি যে সম্মানিত মেম্বারদের চাকরির বয়স 30-এর উপরে, তোমরা যারা ভাইবা দিচ্ছ তাদের বয়স 30ও হয় নাই। সুতরাং তোমাদের এক্সপ্রেশন ধরা, তোমাদের যে মিথ্যা কথাটা বলছো সেই মিথ্যা কথাটা সম্পর্কে ওনার কোনো নলেজ থাকবে না, এটা তোমার ধারণা করা কিন্তু বিশাল একটা ভুল। এটা কিন্তু হবেই। সো ভাইবা বোর্ডে পারতপক্ষে মিথ্যা বলার চেষ্টা করবা না। এখন ধরো তুমি জব করো সেটা বলতে চাচ্ছ না, বা যে জবটা করো সেটা বলতে চাচ্ছ না, বা জবই করো না, বা অন্য একটা জবের কথা বলতে চাচ্ছ যেটা তুমি ছেড়ে আসছো, এই ধরনের যদি তুমি কোনো ধরনের সেফটি মেজার ফলো করতে চাও বা এই ধরনের কোনো যদি বিষয় থাকে,
তাহলে হচ্ছে তুমি সেটা সম্পর্কে যথেষ্ট পরিমাণ নলেজ রেখে প্রশ্নের আনসার তৈরি করে তারপরে ভাইবা বোর্ডে যাওয়া। আর নাহলে সেটা পারস্পরিক প্রশ্ন করাতে তোমার কনফিডেন্স কম থাকার কারণে সেটা কিন্তু ধরে ফেলবে যে তুমি মিথ্যা কথা বলতেছো। আর মিথ্যা কথা বলাটা ভাইবা বোর্ডে এক ধরনের পাপ। এই পাপ যদি ধরে ফেলে তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। যেমন অনেকেই বলে যে কেন অ্যাডমিন ফার্স্ট চয়েস দিয়েছো, কেন পুলিশ ফার্স্ট চয়েস দিয়েছো। হ্যাঁ, তো এটার আনসারে কিন্তু তারা একটা গল্প বলার চেষ্টা করে যেটা তারা বিভিন্ন জনের থেকে কালেকশন করে কিংবা ভাইবা গাইড থেকে কালেকশন করে। কিন্তু গল্পটা যে পুরোটা মিথ্যা গল্প এটা কিন্তু ওনারা বুঝে। ওনারা কিন্তু বলেও যে হ্যাঁ, এটা মুখস্থ করে আসছো না। তো এই কাজটা করা যাবে না। প্রপার আনসার তৈরি করতে হবে। কোনো আনসার না থাকলে যেটা সত্যি কারণ সেটাই বলে দেবা। তো ভাইবা বোর্ডে মিথ্যা বলার চেষ্টা করবা না। ভাইবা বোর্ডে কিন্তু এটা সমস্যা হয়। আই কন্টাক্টের কথা আমি বলেছি আগে যে প্রশ্নের আনসার দিবা হচ্ছে গিয়ে প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে সাবলীলভাবে। এটা খেয়াল রাখবে যে আই কন্টাক্টটা যেন থাকে। ভাইবা বোর্ডে আনসারে খুব বেশি লম্বা করা যাবে না। প্রিসাইজ আনসার দিতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত আনসার দিতে হবে। কিন্তু আবার এক লাইনেও আনসার দেওয়া যাবে না। হ্যাঁ? যে খুব বেশি লম্বা আনসার দিয়ে ফেললে কিন্তু ঝামেলা আছে। আবার এক লাইনে আনসার শেষ করে দিলে কিন্তু ঝামেলা আছে। তোমাকে জিজ্ঞেস করলো পদ্মা সেতু অর্থনীতির জন্য ভালো না খারাপ? তুমি বললে স্যার ভালো। বলে চুপ হয়ে গেলা। তাহলে কিন্তু হতাশ হইলো, ঠিক না? তুমি ১টা ২টা লাইন বলবা, এটা কিন্তু উনারা আশা করে যে, "হ্যাঁ স্যার, পদ্মা সেতু তো অর্থনীতির জন্য অনেক ভালো। পদ্মা সেতুর কারণে জিডিপি এত% বৃদ্ধি পেয়েছে।" একটা লাইন বলতে পারো। তারপরে সেখান থেকে প্রশ্ন আসবে, "তাহলে জিডিপি কিভাবে বৃদ্ধি পাইল? পদ্মা সেতুর কারণেই কিভাবে বৃদ্ধি পাইল? নরমালি জিডিপি কিভাবে বৃদ্ধি পায়?" উনারা তোমাকে একটা প্রশ্ন করছেন যাতে তুমি একটা আনসার দাও, সেখান থেকে যেন আরো ৪-৫ টা প্রশ্ন করতে পারে। কারণ না হলে তো উনাদেরকে তোমাকেই প্রশ্ন করে যাইতে হবে। আর প্রশ্ন করে যাওয়াটা উনাদেরকে মাথায় প্রশ্ন চিন্তা করতে হবে যে আমি কি প্রশ্ন করব? এত প্রশ্ন তো রেডি থাকে না। আর তোমরা এক বোর্ডে ভাইবা দিচ্ছ হচ্ছে গিয়ে ১০ জন, ১২ জন, ১৫ জন। এত জনের জন্য গড়ে যদি ১৫ টা প্রশ্ন রেডি করতে হয়, ২০ টা প্রশ্ন রেডি করতে হয় তাহলে তো অনেকগুলো প্রশ্ন। এত প্রেশার কে নিবে? সুতরাং তোমার আনসার থেকে প্রশ্ন করার জন্যই কিন্তু তোমার আনসারটা ১ লাইন ২ লাইন বাড়তি হওয়া উচিত। আবার এতটাও বাড়তি হওয়া উচিত না যাতে উনারা বিরক্ত হয় যে, "ভাই এটা তো জানতে চাই নাই। জানতে চাইছি এটা।" সুতরাং ওইভাবেই তুমি আনসারটা রেডি করবা এবং ওইভাবেই তুমি আনসারটা দিবা। তারপরে ৯ নাম্বার হচ্ছে কোনো প্রশ্নের সাথে তুমি এক্সাম্পল আনসারের সাথে তুমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবা। যে এটার সাথে এটা রিলেটেড। ঠিক আছে? তোমাকে বলল যে মূল্যস্ফীতি আমাদের জন্য কতটা খারাপ। তুমি বললে যে স্যার মূল্যস্ফীতি আমাদের এই মুহূর্তে যেটা আছে সেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে। কিন্তু হচ্ছে গিয়ে আবার অনেক বেশি মূল্যস্ফীতি কমে গেলে কিন্তু আমাদের প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তখন আমাদের হচ্ছে গিয়ে প্রোডাকশন কমে যাইতে পারে। আমাদের অর্থনীতির জন্য সেটাও খারাপ দিক। তো এভাবে তুমি এক্সাম্পল দিবা। ঠিক আছে? যে মূল্যস্ফীতি আসলে কতটুক ভালো, কতটুক খারাপ। সেখান থেকে তোমাকে প্রশ্ন কিন্তু চলে আসবে যে কতটুক কমা ভালো, কতটুক বাড়তি ভালো, কেন খারাপ না। এখন তুমি হচ্ছে গিয়ে এক্সাম্পল যদি না দাও, তুমি বললে যে না মূল্যস্ফীতি এতটা অসহনীয় যে মানুষ মারা যাচ্ছে। এটা কিন্তু কোনো আনসার হইল না। তুমি ধরো তুমি উনারা চিন্তা করতেছে তুমি একটা সরকারি কর্মকর্তা। তোমাকে যখন মিডিয়ায় প্রশ্ন করবে যে এখন মূল্যস্ফীতির অবস্থা কি? তুমি কি এই আনসার দিবা যে মূল্যস্ফীতির অবস্থা খুবই অসহনীয়, মানুষ মারা যাচ্ছে? নিশ্চয়ই না। তুমি মিডিয়াকে কন্ট্রোল করার জন্য, তুমি মিডিয়াকে একটা ভালো আনসার দেওয়ার জন্য একটা এমন একটা আনসার দিবা যেখানে মূল্যস্ফীতির কথাও থাকবে, সমাধানের কথাও থাকবে, সমস্যার কথাও থাকবে, তোমার পদক্ষেপের কথাও থাকবে এবং কিছু আশাবাদও থাকবে যে না ঠিক আছে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। এভাবেই সরকারি কর্মকর্তারা আনসার দেয় মিডিয়াতে। তো তোমাকেও ওইখান থেকে কিন্তু ওরকম একটা আনসার তোমার থেকে আশা করতেছে। তো সেখানে তুমি এক্সাম্পল দিলা না, প্রিসাইজ করলা না আনসারকে। এক লাইনে বলে দিলা, ছোট একটা ওয়ার্ড বলে দিলা। তাহলে কিন্তু তোমার ভাইবা ভালো হবে না। এরপরে হচ্ছে গিয়ে লং পজ। মানে ভাইবা বোর্ডে অনেকক্ষণ কোনো কারণে থেমে থাকা যাবে না। তোমাকে একটা প্রশ্নের আনসার জিজ্ঞেস করলো, ঠিক আছে? তোমার এটা মনেই পড়তেছে না। বিষয়টা কিন্তু তুমি জানো। কিন্তু তোমার কোনোভাবেই মনে পড়তেছে না। আর তুমি চিন্তাই করতেছো, চিন্তায় ডুবে গেছো যে বিষয়টা আসলে কি ছিল। চিন্তাই করে যাচ্ছ, উপরের দিকে তাকাচ্ছ, নিচের দিকে তাকাচ্ছ, এদিকে তাকাচ্ছ, ওদিকে তাকাচ্ছ। কিন্তু কোনো আনসার দিচ্ছ না। ঠিক আছে? তুমি বলো যে, "সরি স্যার আসলে টার্মটা এক্সাক্টলি মনে পড়তেছে না। তবে এই টাইপের কিছু একটা হইতে পারে।" হ্যাঁ? কিন্তু তুমি চুপ করে বসে থাকলা। সবাই চুপ করে বসে তোমার দিকে তাকায় আছে আর তুমি চুপ করে বসে উপরের দিকে তাকায় আছো। সিচুয়েশনটা কিন্তু অ্যাবনরমাল হয়ে যাচ্ছে, অড হয়ে যাচ্ছে। সুতরাং লং পজ নেওয়া যাবে না। যখনই বুঝবা যে আসলে আনসার বের হচ্ছে না তোমার ভিতর থেকে, তখন তুমি সরি স্যার বলে ফেলবা বা রিলেটেড কিছু একটা বলে ফেলবা। দীর্ঘ সময় চুপ করে থাকবা না। দীর্ঘ সময় চুপ করে থাকলে একটা অড সিচুয়েশন ক্রিয়েট হবে এবং সেই অড সিচুয়েশন তোমার জন্য ট্যাকেল দেওয়া কঠিন হয়ে যাবে। উনাদের জন্য আসলে অড হয়ে যাবে। সুতরাং লং পজ থাকবে না। ভাইবা একটা কনভারসেশন চালিয়ে যাইতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে?
সবশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেগুলো আমাদের সম্মানজনক উপাধি, সম্মানজনক বা সম্মানসূচক যেসব বিষয় থাকে, যেগুলো সম্মানসূচকভাবে বলতে হয়, যেমন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, হ্যাঁ, মাননীয় সংসদ সদস্য, এই সকল বিষয়গুলো যেগুলো থাকে, সম্মানিত সভাপতি, হুম, বা সম্মানিত সচিব, হুম, সম্মানিত যেসব জায়গায় বলতে হবে, মাননীয় যেসব জায়গায় বলতে হবে, মহামান্য যেসব জায়গায় বলতে হবে, সেসব জায়গায় কখনো মিস করবে না। সেসব জায়গায় তুমি এই সকল উপাধিগুলা, এই সকল সম্মানসূচক উপাধিগুলো তুমি ব্যবহার করবে। তাহলে হচ্ছে গিয়ে তোমার কথার মধ্যে একটা ভ্যালু অ্যাড হবে। আদারওয়াইজ কিন্তু তোমার কথাটা খুব ইম্যাচিওর শোনাবে। যে একটা সরকারি কর্মকর্তা হতে যাচ্ছ, তুমি যদি এখন না বুঝো যে কোথায় আসলে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, মহামান্য আদালত, এইভাবে যদি তুমি কথা বলতে না পারো, ঠিক আছে, তারপরে তুমি যদি ওগুলো বুঝতে না পারো, তাহলে কিন্তু সমস্যা। সুতরাং এটার জন্য হচ্ছে তোমাকে নিউজ পেপার পড়তে হবে, এবং সেখানে বিজ্ঞ বিচারক এই সকল কথাবার্তা তোমাকে যখন বলতে হবে, তখন হচ্ছে গিয়ে তোমাকে এই সকল উপাধি ব্যবহার করতে হবে। আদারওয়াইজ ওনাদের কানে লাগবে যে এই কথাটা তো এরকম না, এখানে একটা উপাধি ব্যবহার করা হয়, ওটা কোথায়? কারণ ওনারা সম্মানিত মেম্বাররা কিন্তু 30-32 বছর ধরে এগুলা ব্যবহার করে আসছেন। হঠাৎ করে তোমার কথা থেকে শুনে দেখা যাচ্ছে যে এটা একটা আনইউজুয়াল ওয়ার্ড মনে হচ্ছে ওনাদের কাছে, তোমার সম্পর্কে ভালো ইম্প্যাক্ট হবে না। ঠিক আছে, এটা গেল হচ্ছে গিয়ে ভাইভাতে কি কি করা যাবে না।